এটা গল্প হলেও পারতো, পাতা একটা যেটা পড়তাম খুব লুকি। বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। হো 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 হো। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ডাইনোসর একটা। গোসল করে নূর জামা কাপড়গুলো বারান্দায় বুলিয়ে দিয়ে নিচের টবগুলোর দিকে খেয়াল করতেই দেখতে পেল এক একটা টব পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। এখানে সবগুলোই তার পছন্দের গাছ, যখন যেটাতে ভালো লেগেছে সেটাই কিনে আনছে। একটা একটা করে গাছ কিনতে কিনতে এখন তার বারান্দা প্রায় ভর্তি, কিন্তু এগুলোর সেবা করার জন্যে সময়ই মেলে না। কিন্তু এখন যখন একবার সেবা করার সময় মিলেছে, তখন আর সে এড়িয়ে যাবে না। নূর বসে এক এক করে টবগুলো থেকে পানি ফেলতে লাগলো, আর সেই দৃশ্য ক্যাপচার করতে লাগলো দূরে দাঁড়িয়ে থাকা একজোড়া মোহময় তৃষ্ণার্ত ব্যাকুল চোখ। ওভার সাইজ টি শার্ট হওয়ার কারণে তার গ্রীবাদেশীয় উঁচু নিচু ভাঁজগুলো স্পষ্ট প্রতীয়মান নেবরাসের নিকট। মুহূর্তেই নেবরাসের গলা শুকিয়ে কাট কাট হয়ে যায়। নিজেকে সংযত করার জন্যে হাত মুষ্টিবদ্ধ করে। ঠিক সেই সময় নূর আহ করে শব্দ করে ওঠে। ধ্যান ভাঙে নেবরাসের। এই বারান্দা থেকে ওই বারান্দার দৃশ্য একেবারে স্পষ্ট। কাটা মুকুট গাছটা পড়ে যাওয়ার সময় নূরের হাতে অনেকটা আঁচড় লেগেছে। সেই আঁচড়ে বিন্দু বিন্দু রক্তের ফোঁটাও জমেছে। নেবরাসের মুষ্টিবদ্ধ হাত আরো দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ হয়। স্পষ্ট শিরা উপশিরা ভেসে উঠেছে হাতের উপরি ভাগে। নূর টপ সোজা করে উঠে দাঁড়ায়। রক্ত মুছে সামনে দাঁড়াতেই তার দিকে এক পুরুষ সত্তার প্রখর দৃষ্টি অনুভব করে। আশ্চর্যপূর্ণ কণ্ঠে সে বলে ওঠে, আপনি? নেবরাস উত্তর দিল না। সে চোয়াল শক্ত করে। এখন কি নেবরাসকে কিছু বলা উচিত? তাছাড়া নেবরাসের এভাবে হ্যাং হয়ে থাকার কারণই বা কি? নেবরাস নূরের হাতের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়েই ভিতরে চলে গেল। তবে যাওয়ার আগে ওই কাটা মুকুট গাছটার দিকে ঘৃণিত নজর ফেলতে ভুলল না সে। তার দৃষ্টিতে কি ছিল জানা নেই, তবে মনে হলো এই কাটা মুকুট গাছটা যদি কোনো মানুষ হতো, তাহলে এটাকে 32 টুকরো করতেও সে দ্বিধা করতো না। তার সানফ্লাওয়ারের শরীর থেকে রক্ত ঝরানোর মূল্য তাকে দিতেই হতো। এভাবে হঠাৎ নেবরাসের যাওয়া দেখে নূর বেশ বিস্মিত হলো। বিড়বিড় করে বলল, অদ্ভুত, এভাবে আমার দিকে তাকানোর কি আছে? লোকটি কি পাগল? সকালবেলায় আনোয়ার হোসেন বাসায় এসেছেন। গত রাতে নাইট ডিউটি ছিল তার, তাই বাসায় আসতে পারেনি গত রাতে। তাছাড়া একটা এমার্জেন্সি এসে পড়েছিল হুট করেই, তাই তার আরো বেশি দেরি হয়েছে। এর মধ্যে যে কতবার যে তার নূরের কথা মনে হয়েছে তা বলার বাহিরে। কাল রাতে প্রচন্ড রকমের ঝড় হয়েছে। যদিও সে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে জানতে পেরেছিল যে নূর ঘুমিয়ে গেছে, তাই একটু নিশ্চিন্ত হতে পেরেছে। না হলে তাকে সেই সময়ই ছুটে আসতে হতো বাসায়। সবাই ডাইনিং টেবিলে বসে আছে খাবার সামনে নিয়ে। নূর আসলেই ব্রেকফাস্ট শুরু করবে। আনোয়ার হোসেন জেসমিনের দিকে তাকিয়ে বলল, ও এখনো আসছে না কেন? জানি না খালু, আমি সকালে ডাকতে গেছি, দেখি জায়গা গেছে, বললো তো আসতে আসে। জেসমিনের কথার মাঝে নূর ডাইনিং টেবিলে এসে হাজির হলো। চেয়ারে বসতে বসতে সবাইকে বলল,
সরি সরি সরি, সবাইকে দেরি করার জন্য আমি সরি। কথাটা বলতে বলতে নূর হটপট থেকে পরোটা নেওয়ার সময় তার হাতে বেশ গরম লাগে। অমনি পরোটাটা ছেড়ে দিয়ে বলে ওঠে। ওরে আল্লাহ। আনোয়ার হোসেন একটু হাসলেন নূরের কথা বলার ভঙ্গিমা দেখে। তিনি হটপট থেকে পরোটাটা তুলে নূরের প্লেটে দিয়ে নরম কণ্ঠে বললেন, এত তাড়া কিসের? কলেজে যাবা না নাকি? ভাবছি যাব। ও, তার মানে শিওর না? নূর ডানে বামে মাথা নেড়ে বলে, হুম, শিওর শিওর। মেয়েটার এখনো বাচ্চা স্বভাব রয়ে গেল, সব কাজেই বাচ্চামো করে। ভাবনায় পড়ে যায় আনোয়ার হোসেন। সব কাজে যে বাচ্চারা সাজে না, সব কাজে যে বাচ্চামো সাজে না, তাই তো তিনি মাঝে মাঝে নূরের সাথে একটু কঠোর হয়ে যান। কিন্তু কঠোর হতে আর পারেন কই? নূরের সাথে পড়ালেখা নিয়ে তিনি কখনো কঠোর হতে পারেন না, বলা চলে ইচ্ছে করেই হন না। নূর ওনার একমাত্র মেয়ে। তিনি চান নূর নিজের মতো করে বাঁচুক, একটা সাধারণ জীবন যাপন করুক। যদি পড়ালেখা ভালো না লাগে তাহলে নাই করলো পড়ালেখা, এর মানে এই না যে একদমই পড়ালেখা করবে না। সমাজে চলার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন, যতটুকু শিক্ষা তো গ্রহণ করতেই হবে। আনোয়ার হোসেন ভাবনা বাদ দিয়ে নূরকে সবজি দিতে দিতে বলেন, লেখাপড়া কেমন চলছে তোমার? শুনেছি 1 সপ্তাহ যাবৎ কোচিংয়ে যাচ্ছ না? নূর সবে মাত্র পরোটাটা সবজিতে চুবানোর জন্য ভাবছিল, কিন্তু আনোয়ার হোসেনের কথাই সেটাও হয়ে ওঠে না। আমতা আমতা করে বলে, আজ থেকে যাব ভাবছি। ভাবছো? এখনো ভাবছো? সিদ্ধান্ত নাওনি? আনোয়ার হোসেনের কথা মুখে থাকতেই নূর তড়িঘড়ি করে বলে ওঠে। বাবা, আমার বিয়ে দিয়ে দাও। নূরের এমন কথায় আনোয়ার হোসেনের গলায় খাবার আটকে যায়। অবাক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলে, কি বললে তুমি? নূর নিচের দিকে তাকিয়ে পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলে, বিয়ে দিয়ে দাও বাবা। পড়ালেখা অনেক কঠিন বাবা, আর এই কঠিন জিনিস আমার ভালো লাগে না। নূরের এই বেহুদা লজিক শুনে আনোয়ার সাহেব হাসবেন না কাঁদবেন বুঝতে পারলেন না। পড়ালেখা থেকে বাঁচার জন্য বিয়ে, এটাও কোনো লজিক হলো? নূরের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, বিয়ে কোনো সহজ মনে হলো তোমার কাছে? সহজ না বাবা, এটা হলো সমাধান। ধরো তুমি যদি আমাকে বিয়ে দিয়ে দিতে, তাহলে এতদিনে আমি সংসার সামলাতে ব্যস্ত থাকতাম। সংসার সামলাতে সামলাতে আমার পড়ালেখার সময় থাকতো না, তখনই তো পড়ালেখা কেটে যেত আমার জীবন থেকে। আর তোমার একটা পুচকে নাতি বা নাতনিও থাকতো, যে তোমাকে সারাক্ষণ নানু ভাই বলে ডাকতো। বলো, এটা ভালো হতো না? আইডিয়াটা কেমন? নূর ভাবনায় হারিয়ে নির্দ্বিধায় কথাগুলো বলল। জেসমিন নূরের হাতে আস্তে করে টোকা দিয়ে বলল, আফা, কল্পনার জগৎ থেকে বাইরে আসেন। খালু এখনো আপনার দিকে তাকাইয়া আছে। নূরের হুঁশ ফিরে আসে। আনোয়ার হোসেনের দিকে তাকাতেই দেখতে পায় তিনি আগে থেকেই তার দিকে তাকিয়ে আছেন। নূর মনে মনে ভাবে, আচ্ছা, বাবার সামনে কথাগুলো বলা কি উচিত হয়েছে? বাবা কি কিছু মনে করেছে? নূর ভাবনায় থাকতে আনোয়ার হোসেন টেবিল ছেড়ে উঠে গেলেন। নূর উঠে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত ভাবে বলল, তুমি চলে যাচ্ছ কেন বাবা? আমার কথায় কি কিছু মনে করেছো তুমি? আনোয়ার হোসেন হেসে বলে, তোমার মনের কথা বলার অধিকার আছে, আমি রাগ করব কেন? তবে তোমার কথাগুলো ভেবে দেখতে পারি, কি বলো? নূর স্তম্ভিত। সে কাপা কাপা কণ্ঠে বলল, মানে? তোমার কথাগুলো একেবারেই সত্যি। লেখাপড়া আসলেই বোরিং। অবশ্য আমার কাছে তো তাই লাগে, এখনও লাগে। তবে কিভাবে যেন ডাক্তার হয়ে গেলাম, আর এই হুট করেই বোরিং লাইফে ঢুকে গেলাম। তবে তুমি তোমার ইচ্ছে অনুযায়ী চলতে পারো, তোমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারো। চাইলে অবশ্য আমারও হেল্প নিতে পারো, আমি কিছু মাইন্ড করব না। নূর আনোয়ার হোসেনের কথায় খুশি হলো। সে জানতো তার বাবা সব সময় তার কথা ভাবে, সকল পদক্ষেপে তার বাবা তার সাথ দিবে। সে যে এগুলো মজা করে বলেছে বাবা নিশ্চয়ই বুঝেছে, তাই বাবাও তার সাথে মজা করবে নাই বা কেন? ইভেন হি ইজ দ্য বেস্ট ফাদার এভার। আনোয়ার হোসেন আবার বলে, সামনে তোমার জন্মদিনে তুমি 18তে পড়বে, তখন তোমার জন্য একটা চমৎকার গিফট আছে, যেটা একদম তোমার মনের মতো হবে। নূর চকিত কণ্ঠে আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করে, কি গিফট বাবা? গিফট সবসময় গিফটই থাকে, সময় হলেই প্রকাশ পায়।
তোমার সময় হলে তুমি পেয়ে যাবে মাই কিউট প্রিন্সেস। আনোয়ার হোসেনের এমন মিষ্টি কথা শুনে নূর আরো আশকারা পায়। আনোয়ার হোসেনের দিকে ওকে সাইন দেখিয়ে নূর বলে, ওকে মাই ওল্ড ম্যান ফাদার, আপনার গিফটের অপেক্ষায় আছি আমি। আনোয়ার সাহেব হালকা হেসে ভেতরে চলে যায়। মনে মনে বলে, এই মেয়ে কোনোদিনও বড় হবে না। এই বৃষ্টির মাঝে আজকে অনেক দিন পর নূর কলেজে গিয়েছিল, কিন্তু কি লাভ হলো? সীমান্ত বাদে আজ বন্ধু মহলের কেউই আসেনি কলেজে। নূর ভীষণ হতাশ হলো। মেঘলা আকাশ, ইতিমধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। সীমান্ত গেছে বাইক আনতে। এখন আর কিছু করার নেই। এই বৃষ্টির মাঝেও সীমান্ত আর তাকে কোচিংয়ে যেতেই হবে। নূরের কেমন যেন অদ্ভুত লাগছে। বারে বারে মনে হচ্ছে কেউ তাকে দেখছে, কিন্তু আশেপাশে তো তেমন কিছুই নেই। রাস্তাঘাটে একদম সাধারণ পথচারীরা চলাচল করছে, তাও খুব কম। আশেপাশে কেউই দেখছে না তাকে। বিষয়টাকে নিজের ভ্রম ভেবে উড়িয়ে দিল নূর। বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো একত্রে মিশে বড় বড় ফোঁটার রূপ ধারণ করছে। সে ভিজে যাচ্ছে, কিন্তু সীমান্তের আসার নাম নেই। তবে তাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দূরে সীমান্তকে দেখা যাচ্ছে। সে পায়ে হেঁটে আসায় নূর জিজ্ঞেস করে, কিরে, তোর বাইক কই? আজ না বাইক নিয়ে আসলি? হোয়াট? সীমান্ত নূরের দিকে তাকিয়ে হতাশ স্বরে জবাব দেয়, বুঝতে পারছি না, বাইকের চাকা পাংচার হলো কি করে? পাংচার? এখন আমরা কিভাবে যাব? নূরের অবাক কণ্ঠস্বর। তুই এত অবাক হচ্ছিস কেন? এমন না যে বাইক ছাড়া যাওয়া যাবে না, রিক্সা নিয়ে যাব, সমস্যা কি? এখানে তো আর 1 কিলোমিটার পথ যেতে হবে না আমাদের। নূরের কথার প্রেক্ষিতে সীমান্তের ভাবলেশহীন উত্তর। সীমান্তের কথাটা নূরের ভালো লাগলো না। সে সীমান্তের সাথে এক রিকশায় যেতে চায় না। যদিও ইনায়া আর আহনাব থাকলে এক কথা হতো, কিন্তু শুধু সীমান্তের সাথে বাইকে গেলেও নূর যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসতো। কিন্তু রিকশায় গেলে তা পারবে না। কিছুটা আটকালো নূর। ভাবলো বলবে যে আজকে আর কোচিংয়ে যাবে না, কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ সে একদিনও কোচিংয়ে যায়নি। তাছাড়া বাবাকেও বলে বের হয়েছে যে আজকে কোচিং করেই বাড়ি ফিরবে। অগত্যা তাকে যেতেই হবে। সীমান্ত ইতিমধ্যেই একটা রিক্সা দাঁড় করিয়ে নূরের ওঠার জন্য অপেক্ষা করছে। নূর এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, বুঝতে পারছে না সীমান্তের সাথে কি একই রিক্সায় ওঠা উচিত। সীমান্ত হাত বাড়িয়ে রেখেছে নূরের জন্য, অপেক্ষা করছে নূর কখন তার হাত ধরে রিক্সায় উঠবে। নূর যেই সীমান্তের হাত ধরে রিক্সায় পা রাখার প্রস্তুতি নিচ্ছিল, তখনই পেছন থেকে এক গম্ভীর দৃঢ় অথরিটিভ পুরুষালী কণ্ঠ তীরের মতো নূরের কানে ঢুকে গেল। নূর তড়িৎ বেগে পেছন ফিরে দেখল, তার চোখে মুখে বিস্ময়, হৃদস্পন্দন একটু দ্রুত। হ্যাঁ, লোকটাকে সে চেনে, নিবরাস আহমেদ খান। নূরের ভাবনার মাঝে নিবরাস তার দিকে আরো এগিয়ে আসে, হাত মুষ্টিবদ্ধ, চোখে মুখে কেমন যেন উত্তপ্ততা, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো হয়ে আছে। নূর যতক্ষণ ধরে নিবরাসকে দেখছিল, ততক্ষণে নিবরাস তার আরো কাছে চলে আসে। দৃঢ় কণ্ঠে নূরকে জিজ্ঞেস করে, তুমি কি রিক্সা যাবে? সত্যি বলতে নূর এতক্ষণ নিবরাসের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। নিবরাসের প্রতিটি পদক্ষেপ ছিল মেপে রাখা। সে এমন ভঙ্গিতে হেঁটে এসেছে যে প্রতি কদমে তার ব্যক্তিত্ব চরমভাবে প্রকাশ পেয়েছে। কি জেন্টেল নিবরাস, কি নিখুঁত তার চলার ভঙ্গি, কতটা পরিমিত। নূর এক কথায় নিবরাসের উপর ক্রাশ খেয়ে গেছে। সে এখনো একই দৃষ্টিতে তাকিয়ে আছে নিবরাসের দিকে। তার এমন তাকানো দেখে নিবরাস মনে মনে খুশি হলেও বাহিরে তা প্রকাশ করলো না। নূরের মুখের সামনে তুড়ি মেরে বলে উঠল, তুমি কি রিক্সায় যাবে? নিবরাসের তুড়ি বাজানোর ফলে নূর ধ্যান থেকে বের হলো, বলল, আপনি এখানে? এর মাঝে সীমান্ত রিক্সা থেকে নেমে এলো। একবার নিবরাসের দিকে তাকালো, ফের নূরের দিকে তাকিয়ে বলল, ইনি কে নূর? সীমান্তের মুখে নূরের নাম শুনে নিবরাসের রক্ত গরম হয়ে গেল। সানফ্লাওয়ারের নাম অন্য ছেলের মুখে, তাও আবার এত মিষ্টি করে। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে ধাতস্থ করলো নিবরাস। তারপর সীমান্তের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, হাই, আমি নিবরাস আহমেদ খান, নূরের পরিচিত।
ইটস হার্ড টু সে। নূর এখন তোমার সাথে রিক্সা যেতে পারবে না, বিকজ হি উইল গো উইথ মি নাও। নূর অবাক দৃষ্টিতে চেয়ে আছে নিবরাসের দিকে। সে কখন বলল যে সে নিবরাসের সাথে যাবে? অবশ্য ভালোই হয়েছে, তাই এই কথা নিয়ে বেশি বকলো না নূর। এখন নিবরাসের কথাই তাল মেলানোই ঠিক মনে হলো তার কাছে। নিশ্চয়ই নিবরাস গাড়ি নিয়ে এসেছে। নিবরাসের সাথে গেলে এখন তাকে সীমান্তের সাথে এক রিকশায় উঠতে হবে না। সীমান্ত কিছু বলবে তার আগে নূর বলে ওঠে, উনি আমার বাবার ফ্রেন্ডের ছেলে। তোকে কখনো বলা হয়নি ওনার কথা। ওনার নাম নিবরাস। পরে একদিন বলবো। এখন সরি, তোর সাথে আজকে যেতে পারছি না। নূর নিবরাসের দিকে তাকিয়ে বলল। নিশ্চয় আপনাকে বাবা পাঠিয়েছে। নূরের কথার প্রেক্ষিতে নিবরাস কিছু বলল না, শুধু বলল, আমার টাইম নেই কথা বলার জন্য, সো হারি আপ। নূর ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমাকে ওনার সাথেই যেতে হবে। সরি, কিছু মনে করিস না। সীমান্তের রাগে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। কতদিন পরে একটা সুযোগ পেয়েছিল নূরের একটু কাছে আসার। সীমান্ত মনের মধ্যে নিজের রাগ মেটায়, হালকা হেসে বলে, সমস্যা নেই, তুই ওনার সাথে যা। নূর স্থির ভঙ্গিতে মাথা নেড়ে সামনের দিকে হাঁটে। নিবরাস ধীর পদক্ষেপে এগিয়ে যায় সামনে, কিন্তু হঠাৎ থেমে একবার পেছন ফিরে সীমান্তের দিকে তাকায়। তার দৃষ্টি এতটাই তীর্যক ছিল যেন মনে হচ্ছিল বাঘ তার শিকারকে বাঁকা হেসে পা বাড়ায় গাড়ির দিকে। সীমান্ত এতক্ষণ ধরে নিবরাসের চলাচল লক্ষ্য করছিল। এতে কোনো সন্দেহ নেই যে নিবরাস ভীষণ বড়লোক। তার ভাবভঙ্গি, চলাচলের স্টাইল, সবকিছুতে কেমন যেন রয়্যাল রয়্যাল ভাব আছে। বিশেষ করে তার হাতের ঘড়ি প্রমাণ করে দেয় যে সে কি পরিমাণ বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে। কিন্তু যা সীমান্তের চোখ সবচেয়ে বেশি আকর্ষণ করছে তা হলো নিবরাসের কবজিতে শোভিত পাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশনস। এই ঘড়িটার দাম শুরুই হয় ৭৫ লক্ষ টাকা থেকে। এমন টাইপ ঘড়ি যারা পরে তারা মূলত সময় দেখার জন্য পড়ে না, বরং তা দেখায় তাদের প্রতিপত্তি, ক্ষমতা আর বিলাসবহুল জীবনের মানচিত্র। তাহলে কি নিবরাস নামের লোকটা বুঝতে পেরেছে যে সে নূরকে পছন্দ করে, নাকি নিবরাস নূরকে পছন্দ করে? তাকে নিচা দেখানোর জন্যেই কি এমন আভিজাত্য, নাকি ছেলেটা এমনই? এসব কথা ভাবতে ভাবতেই মাথা হ্যাং হয়ে গেল সীমান্তের। তখনই পেছন থেকে রিক্সাওয়ালা বলে উঠল, আপনি কি যাইবেন না? যাব না, আপনি চলে যান। রিক্সাওয়ালা মুখ কালো করে বলল, আজব পোলাপাইন, যাইব না আগে কইলে তো চলতো। হুদাইয়া আমারে দাঁড় করাইয়া রাখছে যত সব। নিবরাস গাড়ি দেখানো মাত্রই নূর গিয়ে গাড়ির ব্যাক সিটে বসে পড়েছে। আর এইদিকে নিবরাস এখনো গাড়িতে ওঠার নামই নিচ্ছে না। বাহিরে বৃষ্টি একটু বেশিই পড়ছে। ভেতর থেকে দেখা যাচ্ছে যে নিবরাস ভিজে যাচ্ছে। নূর জানালা দিয়ে মাথা বের করে বলল, আপনি কি গাড়িতে উঠবেন? নিবরাস নূরের দিকে না তাকিয়েই বলল, নেমে আসো। হোয়াট? নিবরাস আবার ভারী কণ্ঠে বলল। বলছি নেমে আসো। নূর বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, নিজেই উঠতে বলছে, এখন আবার নিজেই নামিয়ে দিচ্ছে। বলি, এটা কি যাত্রাপালা হচ্ছে? একবার উঠাবে আর একবার নামাবে। নূর নামতেই নিবরাস ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। নূর অবাক চোখে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে নিবরাস বলে ওঠে, আই এম নট এ ড্রাইভার। হতভম্ব হয় নূর। এই কথাটা বলার কি খুব প্রয়োজন ছিল? নূর কিছু না বলেই ফ্রন্ট সিটে বসে পড়ল। নিবরাস দরজা বন্ধ করে ঘুরে নিজের জায়গায় আসলো। সে এসে ড্রাইভিং সিটে বসতেই নূর মুখ ভেঙচিয়ে বলল, আমি তোমার ড্রাইভার না, ঢং। তুমি আমার ড্রাইভার, তোর 14 গোষ্ঠী আমার ড্রাইভার। কিছু বললে? নূর ফিচেল হাসে, বলে, না তো, কিছু বলিনি। নিবরাস গাড়ি চালাতে চালাতে বলল, আমার মনে হলো কিছু বলে। বাই দ্য ওয়ে, তোমার কিছু না বন্ধু সীমান্ত, রাইট? ওর সাথে গেলে না কেন? আই মিন, দেখলাম তোমাকে অনেক ফোর্স করছে রিক্সা ওঠার জন্য। বয়ফ্রেন্ড নাকি? নূর হতবাক হয়ে বলল, আর ইউ ক্রেজি? বয়ফ্রেন্ড হবে কেন? ও আমার জাস্ট ফ্রেন্ড। আর একসাথে রিক্সায় আমাকে ওর সাথে অস্বস্তিতে পড়তে হবে, তাই উঠছিলাম না। আর আপনি আমাকে এসব কথা বলার কে?
নূরের কথাগুলো ভাবার মাঝেই নিবরাসের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। নূর সেই হাসির আগা মাথা কিছুই বুঝল না। সে কি কোনো হাসির কথা বলেছে? নিবরাসের দৃষ্টির সামনে রেখে নিরেট কণ্ঠে বলল, আমি কে সেটা সময় বলে দেবে, অপেক্ষা করো। নূর নিরলস ভঙ্গিতে বলল, আমি অপেক্ষা করতে একদম পছন্দ করি না। আর হ্যাঁ, আজকে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি একদম আমার মতো, আমি অপেক্ষা পছন্দ করি না, তাই তো যত দ্রুত সম্ভব সানফ্লাওয়ারকে নিজের করতে এসেছি। অপেক্ষা করাবো না তাকে, সে অপেক্ষা পছন্দ করে না। নূর নিবরাসের কথার আগা মাথা কিছুই বুঝল না। তবে নিবরাস যে সূর্যমুখী ফুলের কথা বলেছে তা বেশ বুঝতে পারল নূর। সে চট করে ব্যাক সিটের দিকে চায়। অমনি সেখান থেকে সূর্যমুখী ফুলের বুকেটা হাতে নিয়ে নেয়, বলে, আপনার সানফ্লাওয়ার অনেক সুন্দর, তাই না? জীবনের থেকেও বেশি। নূর হাসে, মুখে হাসির রেখা টেনে বলে, বাহ। নিবরাস আজ চোখে নূরের হাসি মুখ দেখে। এই অপরূপ সৌন্দর্য তাকে বারে বারে ঘায়েল করছে। দুই সানফ্লাওয়ার একসাথে, একটা সাধারণ ফুল আর একটা তার জীবন্ত ফুল। নিবরাসের মনে হয় ওই ফুলের থেকে তার সানফ্লাওয়ার আরো 1000 গুণ সুন্দর। তার সানফ্লাওয়ারের সাথে আর কোনো ফুলের তুলনা হয় না। সে মনে মনে বলে ওঠে, পারফেক্ট মাই সানফ্লাওয়ার। এতক্ষণ ধরে খেয়াল না করলেও এখন গাড়ি থামাই নূর খেয়াল করলো এটা তাদের বাসার রাস্তা না, এটা তো অন্য রাস্তা। কোথায় নিয়ে এসেছে নিবরাস তাকে? সে নিবরাসের দিকে তাকিয়ে ভয়াতুর কণ্ঠে বলল। কোথায় এসেছি আমরা? নিবরাসের নির্দ্বিধায় উত্তর দিল, হানিমুনে। আপনি এসব কি বলছেন? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি পেট গরম হয়েছে? শাট আপ। কি শাট আপ বলছেন? শাট আপের অর্থ আমি জানি, কিন্তু আমি এখন চুপ করব না। আমি এখন চুপ করার মুডে নেই। আপনি জবাব দিন আগে, আপনি আমায় বাসায় না নিয়ে গিয়ে কোথায় নিয়ে এসেছেন? কথাগুলো বলে নূর কিছুক্ষণ থামে, তারপর মাথাটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে চোখগুলো আরো ডাগর ডাগর করে নিবরাসকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আবার স্মাগলার ট্রাগলার নন তো? আপনি কি আমাকে পাচার করে দিতে চাচ্ছেন? হায় হায়, অবশেষে আমি একটা স্মাগলারের হাতে পড়লাম। না জানি এখন আমার কি হবে। কোন দেশ থেকে কোন দেশে পাচার করবে আমায় কে জানে। আপনাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, শেষে কিনা আপনি আমার সাথে এমন করলেন। ধমকে ওঠে নিবরাস। ডান হাত দিয়ে নূরের মুখ চেপে ধরে, তবে এমন ভাবে ধরে যাতে তার সানফ্লাওয়ার ব্যথা না পায়। অতঃপর সে ভারী কণ্ঠে বলে, চুপ করবে তুমি? কিসব বকবক করছো? চোখ মেলে চারপাশে দেখো কোথায় এসেছি, না দেখি এত কথা বেচাচ্ছ কেন তুমি? আকস্মিক নিবরাস নূরকে এমন শক্ত করে চেপে ধরায় নূরের চোখ আরো বড় হয়ে যায়। সে কিছু বলতে পারছে না, শুধু মুখ দিয়ে শব্দ বের করছে আর মাথা নাড়ছে। নিবরাস নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিবরাসের এমন কথাই নূর নিজের 2 হাত দিয়ে নিবরাসের হাত খামছে ধরলো। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে নিবরাসের হাত সরাতে চায়, কিন্তু পারে না। নিবরাস এতক্ষণে বুঝতে পেরেছে নূর কি করতে চাইছে। সে হাত দিয়ে নূরের মুখ চেপে ধরে মাথায় হয়তো নূর কথা বলতে পারছে না। নিবরাস নিজের হাতটা সরাতে যেও সরায় না। একটা কথা মনে পড়েছে তার। সে নূরের দিকে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলে ওঠে, তুমি সত্যি কি আমাকে ভালো মানুষ ভেবেছিলে? তাহলে বলতেই হচ্ছে যে তুমি ভুল ভেবেছ। আমি মোটেও কোনো ভালো মানুষ নই, বরং খুব খারাপ মানুষ। নূর এবার ধাক্কা দিয়ে এবার নিবরাসের হাত সরিয়ে দিল। অবশ্য সে পারতো না যদি না নিবরাস নিজে তার হাত আলগা করত। নূর কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে নিবরাসের দিকে তাকায়। নিবরাস ভাবলে সেহীন সামনের দিকে তাকানো, যেমন কিছু হয়নি। তার এমন ভাবলেশীন আচরণ নূরের মোটেও পছন্দ হলো না। সে তড়িৎ বলল, আপনি ভালো হন কিংবা খারাপ তাতে আমার কি? আপনি এখন কোথায় আসছেন আমি জানি না, তবে এই মুহূর্তে আমাকে বাসায় দিয়ে আসুন। আমি আগেও বলেছি আমি তোমার ড্রাইভার নই যে তোমার কথা শুনে চলবো। তো আমাকে এনেছেন কেন? নূরের জিজ্ঞাসু দৃষ্টি। নিবরাস কি সহজে এই দৃষ্টিকে অবজ্ঞা করে বলল, তুমি এসেছো কেন? নূরের এখন নিজের মাথায় একটা বাড়ি দিতে ইচ্ছে করলো। কেন সে এসেছে নিবরাসের সাথে? এর থেকে তো ভালো ছিল সীমান্তের সাথে এক রিকশায় চলে যেতে, অন্তত কোচিংটা মিস হতো না।
নূরের ভাবনার মাঝে কখন নিবরাস গাড়ি থেকে নেমে নূরের জন্য দরজা খুলে রেখেছে তা বলতে পারবে না নূর। নিবরাসের ডাকে তার হুঁশ ফেরে। নিবরাস অকপটে বলে, গাড়ি থেকে নামো। নূর বিনা বাক্যে গাড়ি থেকে নেমে আসে। সে নেমে নিবরাসের পাশে দাঁড়াতেই নিবরাস গাড়ির দরজাটা লাগায়। অতঃপর নূরের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, আই লাইক ইট। এইভাবে আমার কথা শুনে চলবে। যারা আমার কথা এইভাবে শোনে তাদের আমার খুব ভালো লাগে। এখন চলো। নূর চমকায়িত তবে নরম কণ্ঠে শুধায়, প্লিজ বলুন না কোথায় যাচ্ছি আমরা। এবার নিবরাস নূরের দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে ভয়। আচ্ছা, তার সানফ্লাওয়ার কি তাকে ভয় পাচ্ছে? তার সানফ্লাওয়ার কি তাকে ভয় পাচ্ছে? হয়তো, কিন্তু সানফ্লাওয়ারকে যে ভয় পেলে চলবে না। সানফ্লাওয়ারের জন্ম হয়েছে তাকে ভালোবাসার জন্য, ভয় পাওয়ার জন্যে নয়। নিবরাস এবার একটু নরম হয় নূরের সাথে। আলতো কণ্ঠে বলে ওঠে, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওরে যাচ্ছি। নূর ভ্রুকুচকে তাকায় নিবরাসের দিকে। সে বুঝতে পারছে না নিবরাস কি আসলেই সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। অবশ্য মিথ্যা বলেও বা লাভ কি? তাই সে নিবরাসের কথাটাকে সত্যি ধরে নিল। অতঃপর নিবরাসকে জিজ্ঞেস করলো, আপনি তো একাও আসতে পারতেন, কিন্তু আমাকে কেন নিয়ে আসলেন আপনার সাথে? কাল রাতে খাবার খেয়েছিলাম, এরপর আর কিছুই খাওয়া হয়নি। সকাল সকাল গ্রোসারি কিনতে বেরোয়েছিলাম, কিন্তু কি কি কিনবো ভেবে পেলাম না, আর খাওয়া হয়নি তখন। তারপর তোমার সাথে দেখা, আর এখন এইখানে। তারপর তো তুমি জানোই, এখন খুব খিদে পেয়েছে আমার সত্যি। তবে তুমি যদি এখনই বাসায় যেতে চাও তাহলে চলো, আগে তোমায় দিয়ে আসি, তারপর আমি খাবার খেতে আসবো আবার। শেষের কথাগুলো নিবরাস এত কোমল আর মায়াময় কণ্ঠে বলে যে নূরের খুব মায়া হয় তার ওপর। এক মুহূর্তের জন্য সে নিবরাসের জন্য কষ্ট অনুভব করে। মনে মনে বলে, আহারে, উনি বোধহয় সত্যিই খুব ক্ষুধার্ত। ওনার সাথে এভাবে কথা বলা আমার মোটেও উচিত হয়নি। উনি তো সাহায্যই করছিল আমাকে, আর আমি উল্টা ভুল বুঝেছি। ছি ছি ছি, এটা কি করলাম আমি? নূরের ভাবনার মাঝে নিবরাস হতাশ কণ্ঠে বলে, ঠিক আছে, আর ভাবতে হবে না তোমাকে, চলো বাসায় দিয়ে আসি। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, কে জানে আমি পরে আর আসতে পারবো কিনা, এখনো গ্রোসারি কিনা বাকি। নূরের যে কি খারাপ লাগলো নিবরাসের এমন কথায়। সে নিবরাসের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমি এখন বাসায় যাব না, তাহলে কোথায় যাবে? আপনার সাথে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে গ্রোসারি শপিং করে তারপর বাসায় যাব। নূরের এমন কথায় নিবরাস মনে মনে বেশ খুশি হলো, তবে বাহিরে তা প্রকাশ করলো না। সে নূরের দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, তুমি শিওর? অবশ্যই, তবে আপনি বেশি খুশি হয়ে যাবেন না। মনে করতে পারেন এটা আপনার থ্যাঙ্কস গিফট। কেন? নূর বেখেয়ালি উত্তর দেয়, সীমান্তের কাছে থেকে আমায় এখানে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। ওর সান্নিধ্য আমার খুব ভালো লাগে, ওর সান্নিধ্য আমার ভালো লাগে না। নূরের ধ্যান ভাঙে। আন মনে সে কি বলে ফেলেছে নিবরাসকে কিছু বুঝতে পারলো। সে নিবরাসের কাছ থেকে কথা কাটানোর জন্য সামনের দিকে হাঁটা দিল। বলল, আপনি গাড়ি লক করে আসুন, আমি সামনেই আছি। নূর সামনে এগিয়ে যায়। নিবরাস গাড়ি লক করতে করতে বিড়বিড়িয়ে বলে, তুমি অন্য কারোর সান্নিধ্যে যেতে পারো না নূর, কখনোই না। তোমার সান্নিধ্যের অভাবে আমার হৃদয় এক বিষাদ গহ্বরে পতিত হয়েছে, যা শুষ্ক মরুভূমির ধূলিকণায় ঘেরা। এই তপ্ত ছন্ন ছাড়া জীবন থেকে কেবল তুমি আমায় বের করে আনতে পারবে, আমার সানফ্লাওয়ার। শুধুমাত্র তোমার ভালোবাসা দিয়ে, একান্তই তোমার ভালোবাসা। একটা রেস্টুরেন্টের চতুর্থ তলায় বসে আছে নিবরাস আর নূর। এই রেস্টুরেন্টে আর কখনো আসা হয়নি নূরের। বলা চলে এটার হদিশ সে জানতো না। জানলে কি কখনো না এসে থাকতো? বন্ধু সমাজের সাথে মিলে একদিন হলেও চলে আসতো। নূর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখতে ব্যস্ত। রেস্টুরেন্টের মানুষ একদম কম, বলা চলে গুটি কয়েক কাপেল বসে আছে কয়েকটি টেবিলে। নূর সেদিকে বিশেষ করে নজর দিল না। সে আপাতত বাহিরের ভিউ দেখতে ব্যস্ত। মেঘলা আকাশ কত সুন্দর, পুরো শহরটাকে মেঘ ঘেরাও করে রেখেছে, আর উপহার দিচ্ছে রিমিঝিমি বৃষ্টি। নূর যখন বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত, আর তখনই নিবরাস ব্যস্ত নূরকে দেখতে। কিন্তু যখনই নূর নিবরাসের দিকে তাকাচ্ছে, তখনই নিবরাস অন্যদিকে নজর ঘুরাচ্ছে, যেন সে নূরকে একবারের জন্যেও দেখছে না। এভাবে কিছুটা সময় যায়। খাবার আসতে দেরি হচ্ছে দেখে নূর নিবরাসকে বলল, কি ঘোড়ার ডিমের রেস্টুরেন্টে নিয়ে এলেন? এটা সার্ভিস অনেক লেট। তুমি কি বাসি খাবার খেতে চাও নাকি? নিবরাসের শান্ত উত্তর, মানে?
মানে হলো তারা অর্ডার নেওয়ার পর খাবার তৈরি করে তারপর সার্ভ করে, তাই একটু দেরি হয়। নিবরাসের কথায় নূর বুক ভ্যাংচায়, মনে মনে বলে, এমন ভাবে বলছে মনে হয় যেন রেস্টুরেন্টে নিয়ে পিএইচডি করে রাখছে। নূর যখনই নিবরাসকে মুখে কিছু বলতে যাবে তখনই রেস্টুরেন্টের মালিক এসে হাজির। ওনার সাথে আছে কয়েকজন ওয়েটার, যাদের হাতে জ্বলজ্বল করছে নূরদের অর্ডারকৃত কয়েক পদের লোভনীয় খাবার। তিনি ওয়েটারগুলোকে টেবিলের উপর খাবার রাখার নির্দেশনা দিলে ওনার কথা মতো টেবিলের উপর খাবারগুলো রেখে চলে যায়, কিন্তু তিনি গেলেন না। তিনি কিছুক্ষণ আমতা আমতা করে নিবরাসের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি কি নিবরাস আহমেদ খান? নিবরাস চোখ তুলে তাকায় রেস্টুরেন্টের মালিকের দিকে, গাঢ় গম্ভীর গলায় বলল, ইয়েস আই অ্যাম। রেস্টুরেন্টের মালিকে কি হলো জানা নেই, তবে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, স্যার, আপনি আপনার ব্যাপারে পত্রিকায় পড়েছিলাম। এই নিয়ে ক্রমাগত 3 বার আপনি আপনাদের কোম্পানিতে টপে নিয়ে এসেছেন, এমনকি টপ বিজনেসম্যান ট্যাগও নিয়ে নিয়েছেন। নূর অবাক হয়ে তাকিয়ে আছে নিবরাসের দিকে, চোখগুলো বড় হয়ে আছে যেন এখনই ঠুস করে খুলে যাবে। তার মনে হলো আকাশ থেকে এক তাল এসে তার মাথায় পড়েছে। কি অদ্ভুত, ভাবতেই অবাক লাগছে নিবরাস এত বড় মাপের কেউ, আর সে কিনা নিবরাসের সাথে এতক্ষণ যাবত এই উল্টো পাল্টা ব্যবহারগুলো করেছে। হাউ ফানি। অবশ্য নিবরাসের পোশাক পরিচ্ছদ, গাড়ি চলাচল, ভঙ্গি এগুলো দেখে বোঝা উচিতই ছিল তার। নূর এখনো তাকিয়ে, নিবরাস কোনো প্রতিক্রিয়া দেখালো না রেস্টুরেন্টের মালিকের কথায়। তিনি আবার বললেন, স্যার, আমাদের যদি একটা হেল্প করতেন। পেন। নিবরাসের কণ্ঠ গম্ভীর। রেস্টুরেন্টের মালিকটা হাতড়ে নিজের ব্লেজারের পকেটে কলম খুঁজলো, কিন্তু পেল না। নূর তড়িঘড়ি করে নিজের ব্যাগ থেকে একটা কলম বের করে দিল নিবরাসের হাতে। নিবরাস তড়িৎ টিস্যু পেপারে একটা নাম্বার লিখে মালিকের হাতে ধরিয়ে দিল, বলল, এটা আমার পিএ নাম্বার। আপাতত আমি ছুটিতে আছি, আপনি ওর সাথে যোগাযোগ করতে পারেন, আমি ওকে বলে দেবো। রেস্টুরেন্টের মালিক খুশির হাসি হাসলো, তারপর নিবরাসের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার কোনো ভাষা নেই। বাই দ্য ওয়ে, এনজয় ইয়োর লাঞ্চ স্যার। অ্যান্ড রেস্টুরেন্টের মালিকটি আটকালো। নূরকে সে কি বলে সম্বোধন করবে ভেবে পেল না। তার থেকে বয়সে প্রচুর ছোট মেয়েটি। সে আমতা আমতা করলো কিছুক্ষণ। ম্যাডাম। নিবরাসের ভারী কণ্ঠস্বর। নূর চমকালো, অবাক নয়নে নিবরাসের দিকে দৃষ্টিপাত করলো। তবে নিবরাস যেন নির্বিকার, ভাবলেশহীন। সে এই মুহূর্তে স্টেক কাটায় ব্যস্ত। তাকে দেখে মনে হলো যেন এটা কাট করা এখন এই দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। রেস্টুরেন্টের মালিক একটু কাশি দিয়ে সামান্য গলা পরিষ্কার করলো, তারপর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, এনজয় ইয়োর লাঞ্চ স্যার অ্যান্ড ম্যাডাম, প্লিজ। কথাটা বলে তিনি চলে গেলেন। নূর এখনো নির্বাক, বিস্মিত দৃষ্টিতে নিবরাসের দিকে তাকিয়ে আছে। তার মনে এখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু কোনটি প্রথমে উচ্চারণ করবে তা বুঝতে পারছে না। এর মধ্যে নিবরাস তার সামনে কাট করে স্টিক করা পেটটা এগিয়ে দিল, ইশারা দিল জলদি খাওয়ার জন্য। নূর সেখানেই থমকে গেল, আর কোনো প্রশ্ন করলো না নিবরাসকে, নির্দ্বিধায় খাওয়া শুরু করলো। নিবরাসও এক ঝলক তার সানফ্লাওয়ারের খাওয়া দেখলো না, তারপর নিজেও অপমান মনে খাওয়া শুরু করলো। নিবরাস প্রথম বাইট দিয়ে কিছুক্ষণ থামলো, তারপর এক মোহনীয় আবেশময় দৃষ্টি ফেললো তার সানফ্লাওয়ারের দিকে। মনে মনে মৃদু হাসলো নিবরাস, বলল, তোমার মন ভীষণ নরম সানফ্লাওয়ার, তুমি টেরও পেলে না আমি ঠিক কিভাবে তোমার মনে ঢুকে পড়েছি। ঠিক কখন তোমার চিন্তার কোণে, অনুভূতির কোণে আমি প্রবেশ করেছি তুমি বুঝতেও পারলে না। তোমার মনে জায়গা করার কৌশল আমি পেয়ে গেছি। এখন তুমি চাইলেও আমাকে বাদ দিতে পারবে না সানফ্লাওয়ার। আমি তোমার প্রতিটা নিঃশ্বাসের মাঝে বীজ বুনে দেব। তোমার দৃষ্টি যেখানে থামে সেখানে আমার উপস্থিতি হবে, আর তুমি হবে আমার, শুধুই আমার। লাঞ্চ শেষ করে নূর আর নিবরাস যাচ্ছে গ্রোসারি শপিং এ। নিবরাস স্থির ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে আর নূর বসে আছে তার পাশে। সে মোটেও স্থির না, বারে বারে চোরা চোখে নিবরাসকে দেখে যাচ্ছে।
যদিও কয়েকবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছে, তাও নিবরাসের পরনে ব্ল্যাক ফর্মাল প্যান্ট, হোয়াইট শার্ট, যা এই মুহূর্তে ফোল্ড করে হাতের কনুই পর্যন্ত গোটানো। চুলগুলো এলোমেলো, তাও যেন নিবরাসের এমন শক্ত মুখের সাথে খুব মানিয়েছে। ঘড়ি, চোখের 4 কোণা রোদ চশমা, সব মিলিয়ে এক চমৎকার আকর্ষণীয় লাগছে তাকে। আর ঠোঁট, উফ, যেন ফেরেরও রোচার, মুখে দিলেই ব্লাস্ট হবে। নূর নিজের ভাবনার মাঝে চমকে ওঠে। দ্রুত চোখ সরাই নিবরাসের ঠোঁটের দিকে থেকে। সামনের দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিয়ে মনে মনে নিজেকে বলে উঠল, ছি নূর, ছি, তুই কি ভাবছিলি এগুলো? মাথা গেছে তো? আস্তাগফিরুল্লাহ। নিবরাস এতক্ষণ ধরে নূরের দৃষ্টি খেয়াল করছিল। যখনই দেখতে পেয়েছে তার সানফ্লাওয়ারের দৃষ্টি তার ঠোঁটের দিকে, তখনই সে নিজেকে আরো সুন্দরভাবে প্রদর্শন করলো। দৃঢ় মুখাবয়ব রেখে জিভ দিয়ে কয়েকবার নিচের ওষ্ঠদ্বয় ভেজালো। এমন ভঙ্গিমায় বসলো যাতে তাকে আরো আকর্ষণীয় লাগে। সে চাইছে সানফ্লাওয়ার নিজের অজান্তেই তার সৌন্দর্যে ডুবে যাক। এমনকি হলেও তাই। নিজের সফলতায় আরো এক ধাপ এগিয়ে মনে মনে হাসলো নিবরাস। গ্রোসারি শপিং এ নূর নিবরাসকে সাহায্য করেছে। যদিও নিবরাস বেশিরভাগ রেডি টু ইট মিল, ফ্রোজেন ফুড, ক্যান্ড ফুড, স্ক্যান্স আর ব্রেড আইটেম নিয়েছে। তারপরও নূর কিছু আইটেম কিনতে তাকে হেল্প করেছে, যেমন কফি, দুধ, জুস আর কিছু টাটকা ফল সে নিয়েছে। এগুলো সব নূর তার নিজের পছন্দ মতোই নিয়েছে। বাধা দেয়নি নিবরাস, কেনই বা দেবে? বরং সে আরো খুশি হয়েছে। তার সানফ্লাওয়ার তার জন্য খাবার চয়েস করে দিচ্ছে, এর থেকে আর খুশির কি আছে? সকল বিল চুকিয়ে নিবরাস সুপার শপ থেকে বের হয়ে এসে গাড়িতে বসলো। তার পাশে নূর, তাকে আজ ভীষণ খুশি লাগছে। নিবরাস এক পলক তার দিকে তাকিয়ে গাড়ি চালানোতে মন দিল। কিছুক্ষণ যেতেই নূর বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিবরাস নূরের দিকে না তাকিয়েই বলল, কি? নূর ইতস্তত করে বলল, আপনি একা কুমিল্লায় কেন এসেছেন? রেস্টুরেন্টে আপনি বললেন আপনি ছুটি কাটাচ্ছেন, তাহলে কুমিল্লায় কেন? এখানে আমি একজনকে আমার সাথে নিয়ে যেতে এসেছি, বলতে পারো তার জন্যই আমার এখানে আসা। নিবরাসের সহজ স্বীকারোক্তি। নূর দীর্ঘশ্বাস ফেলে বলল, ও, লাভ ম্যাটার? হ্যাঁ। নিবরাস পানসে মুখে বলল, বলতে পারো। নাম কি মেয়েটার? নূরের এমন প্রশ্নে নিবরাস গাড়ি ব্রেক কষে। তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকায়। নূর মনে মনে ভাবে, এই রে, আমি কি বেশি কিছু বলে ফেলেছি? তার ভাবনার মাঝে নিবরাস তার চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলে উঠল, সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার তার নাম। নূরের খুশি খুশি মনটা এক মুহূর্তেই বিষিয়ে গেল বারান্দায় এসে। একই হাল হয়ে আছে বারান্দার। সকালেই তো সবগুলো গাছে পানি দিয়েছিল, তখনও তো সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন বেশিরভাগ টব ফাঁকা পড়ে আছে। নূরের প্রায় সবগুলো টবে ক্রেকটাস আর কিছু কাটা মুকুটের প্রজাতি ছিল। বারান্দা সাজানোর জন্য এই গাছগুলো একদম পারফেক্ট মনে হয় তার কাছে, তাই সে এই ধরনের গাছগুলোই বেশি লাগিয়েছিল। এখন বারান্দার কেবল 3টে গাছ পড়ে আছে, এরুকা প্ল্যান্ট, জেজে প্ল্যান্ট আর স্ন্যাক ট্রি। এইটুকু সময় কি এমন হলো যে গাছগুলো উধাও হয়ে গেল? কেই বা করবে এমন? এই 5 তলায় উঠে কার ঠেকা পড়েছে কাঁটাযুক্ত গাছ নিয়ে যাওয়ার? নূর বারান্দায় দাঁড়িয়ে একবার নিবরাসের বারান্দার দিকে তাকালো। ভ্রু কুচকে মনে মনে কিছু একটা ভেবে আবারও নাক সিটকালো। সেদিকে তাকিয়েই নূর তাচ্ছিল্য কণ্ঠে বিড়বিড় করে বলল, না, উনি যে মানুষ, জীবনেও এই কাজ করবেন না। ওনার বারান্দায় তো একটা টব নেই, নিশ্চয়ই এই গাছ পছন্দ করে না। আর তাছাড়া ওনার মতো মানুষ নিশ্চয়ই বারান্দার টবকে আমার এই সামান্য গাছ নিতে আসবেন না। যাই গো। নূর নিজের ভাবনার সমাপ্তি টেনে যেই বারান্দা ত্যাগ করবে, অমনি পেছন থেকে এক পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠ তার কানে ভেসে এলো, এ কি, তোমার বারান্দার কাজ কোথায়? নূর পেছন ফিরে নিবরাস জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পরনে কালো রঙের একটা ফিটিং ট্রাউজার আর সাথে বুক ছিঁড়ে এডিডাসের স্বাক্ষর বহনকারী একটি সফেদ টি শার্ট। হাতে রয়েছে অফ হোয়াইট সিরামিকের একখানা কফি মগ, যার মধ্যে ইংলিশ ক্যাপিটাল লেটারে জড়ানো লেখা সানফ্লাওয়ার। নূর এতক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে নিবরাসকে পর্যবেক্ষণ করছে। চমৎকার ব্যক্তিত্বের মানুষ, অত্যন্ত রুচিশীল আর শৌখিন, যা তার স্টাইলিং সেন্স দেখেই বোঝা যাচ্ছে। উনি কখনো বারান্দার টপকে
গাছ নিয়ে যেতে পারেন না, এই জন্মে তো নাই। নূর এসব আজগুবি ভাবনা ত্যাগ করে মৃদু মলিন কণ্ঠে বলল, জানি না, সকালে গাছগুলোতে পানি দিলাম, এখন নেই। কোথায় গেছে বলুন তো? নিবরাস কফি মগে চুমুক বসাতে বসাতে বলে। তুমি আমাকে এমন ভাবে জিজ্ঞেস করছো যেন আমি নিয়েছি তোমার গাছ। নূর বেশ বুঝতে পেরেছে নিবরাস যে তাকে ইচ্ছে করে এই কথা বলেছে। সে মনে মনে বলে, ভীষণ চালাক, মাইন্ড রিডার। খুব সহজেই আমার প্রথম চিন্তা ধরে ফেলেছেন। আমি যে প্রথমে আপনাকে সন্দেহ করেছিলাম তা বেশ বুঝতে পেরেছেন, তাই না মিস্টার অ্যানাকোন্ডা? নূর নিজের ভাবনা গোপন রেখে নিবরাসের দিকে তাকায়, তারপর দৃঢ় স্বরে বলে, আপনি না নেন, কেউ তো নিয়েছে। না হলে তো গাছের হাত পা গজায়নি যে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে। নূরের কথার মাঝে নিবরাস নির্লিপ্ত ভঙ্গিতে বলে, হতেও পারে। নূর আর কথা বাড়ালো না, সে কথা কাটতে চায়। যেটা গেছে সেটা গেছে, আফসোস করে লাভ নেই। আফসোস করতে থাকলে তো আর ফিরে আসবে না। সে নিবরাসের দিকে তাকিয়ে বলল, সময় করে আমাদের বাসায় আসবেন, বাবা আপনাকে দেখলে খুব খুশি হবে। গাছের কথা বাদ দিয়ে নূর যখন নিবরাসকে তাদের বাসায় আসার আমন্ত্রণ জানিয়েছিল, তখন এক মুহূর্তের জন্য নিবরাস ভীষণ খুশি হয়ে গিয়েছিল। কিন্তু লাস্টের এই একটা কথাটাই ছিল নিবরাসের সকল খুশি মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। একটু আগে মনের কোণে যে আনন্দের ঝলক উঠেছিল তা এই মুহূর্তে নিস্তেজ অবস্থায় লুটোপুটি খাচ্ছে মনের ধরণীতে। চাপা রসে হাত মুষ্টিবদ্ধ হয়, অবচেতনে একটি হাত নিয়ে খামচে ধরে কফি মগ খানা। কিন্তু হঠাৎ করেই কি যেন ভেবে নিবরাস গভীর একটা শ্বাস নেয়। মুষ্টিবদ্ধ হাত আরো কঠোরভাবে মুষ্টিবদ্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করে। সে ধীরে ধীরে নূরের দিকে তাকালো। কিছু একটা বলতে চাইছে সে, মুখ দিয়ে কোনো কথা বের হবে না তার। যথাসম্ভব নিজেকে ধাতস্থ করলো সে, মুখে সামান্য হাসি লটকিয়ে রেখেছে। বাহিরে তোলপাড় থেমে গেলেও অন্তরের তোলপাড় এখনো থামেনি নিবরাসের। সে মনে মনে বলল, ইচ্ছে তো করছে খুশি হওয়ার পুরস্কার তোমার বাবাকে নিজ হাতে গিয়ে দেই। এখন যদি আনোয়ার হোসেনকে এই কফি মগটাকে দিয়ে মাথায় 10টা বাড়ি দেওয়া যেত, তাহলে খুশি কি জিনিস তা বুঝতে পারতো। মনের কথা মনে চেপে সে বলল, বাবা খুশি হবে, তুমি খুশি হবে না? না, আমার কথা আপনি ভুল বুঝছেন। আমার কথার অর্থ এমন ছিল না। তো কেমন ছিল? নিবরাসের প্রশ্নাত্মক চাহনি নূর আমতা আমতা করে বলল, আপনাকে তো আমি আগে থেকেই চিনি, তাই আমাদের ব্যাপারটা আলাদা। কিন্তু বাবা তো আপনাকে আগে থেকেই চিনে না, তাই না? তাই বললাম আর কি। নূরের কথা শেষ না করতে দিয়ে নিবরাস আবার বলে উঠল, ঠিক আছে, আসবো সময় করে। তুমি যখন বলছো তখন তো তোমার বাসায় আসতেই হবে। বাইরে তোমার বারান্দার গাছগুলোর জন্য আমি সত্যি খুব খারাপ লাগছে। সকালবেলা তোমার হাতে আশ্রয় দিয়েছিল আর এখন নেই। সো স্যাড। কথাটা বলেই নিবরাস বারান্দা ত্যাগ করতে উদ্যত হয়। কিন্তু হঠাৎ কি যেন ভেবে সে আবার দাঁড়িয়ে যায়। পেছন না ফিরেই গম্ভীর স্বরে বলে, এসব কাঁটাযুক্ত গাছ না লাগিয়ে তোমার মতো সুন্দর ফুল গাছও তো লাগাতে পারো, মাই লিটল ফেরি। সে নিমজ্জিত কণ্ঠে বলল। নূর সম্পূর্ণ কথা শুনতে না পেয়ে আশ্চর্য কণ্ঠে শুধায়, কি? নিবরাস উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। দ্রুত পায়ে সে বারান্দা ত্যাগ করে। আর তার পিছনে হয়ে যাওয়া নূর আশ্চর্যান্বিত চোখে শুধু নিবরাসের হুট করে চলে যাওয়া দেখলো আর মনে মনে আওড়ালো, এই লোকের নিশ্চয়ই মাথা খারাপ। নিবরাস রুমের মধ্যে গিয়ে দ্রুতই এসি টেম্পারেচার কমালো। এই শীতল আবহাওয়ায় তার কক্ষ আরো শীতল হলো। কনকনে এসির বাতাসে কফি মগটা ঠাস করে টি টেবিলের উপর রেখে সে শক্ত মুখাবয়ব ধারালো দৃষ্টি হাতজোড়া মুষ্টিবদ্ধ বিড়বিড় করে বলল, শুধু বাবা আর বাবা, বাস্টার্ড একটা। যেদিন বাবা সমস্ত সত্যি জানবে সেদিন থেকে আর বাবা বাবা করবে না তুমি, সানফ্লাওয়ার। নিবরাস নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালায়, শান্ত হওয়ার জন্য কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে পরপর কয়েকবার ঢোক গিলল। অতঃপর উন্মাদের মতো করে বলে, তোমার মুখে আমি শুধু আমার নাম শুনতে চাই। শুধু নিবরাস আহমেদের নাম নিবে তুমি। তোমার ভালোবাসা, তোমার আবেগ, তোমার সমস্ত অনুভূতিতে কেবল আমি থাকবো, আর তুমি শুধু আমায় ভালোবাসবে। তোমার হৃদয়ে, তোমার ভালোবাসায়, তোমার প্রতিটি শ্বাস আমার নামে হবে। I am madly in love with you, sunflower. তুই এগুলো কি বলছিস ইকবাল?
যা বলছিস ভেবে বলছিস তো? আনোয়ার হোসেনের সামনে বসা মানুষটি সামান্য হাসে। তিনি অনেক আশা নিয়ে এসেছেন। ছোট ছোট বেলা থেকে তিনি আর আনোয়ার একসাথে পড়ালেখা করতেন। তবে আনোয়ার হোসেন চান্স পায় মেডিকেলে আর তিনি চান্স পায় বিশ্ববিদ্যালয়ে। তাদের মাঝে এই সামান্য দূরত্ব থাকলেও বেশ সখ্যতাও আছে। তাই তো তিনি বেশ আশা নিয়ে এসেছেন ওনার ছেলে রানীর সাথে নূরের 4 হাত এক করতে। আনোয়ার হোসেনের কথায় ইকবাল সাহেব বলে, আমি 101% শিওর। তাছাড়া রনিও নুরুকে পছন্দ করে, সমস্যা কি? আনোয়ার হোসেন চিন্তিত। নূরের ব্যাপারে তিনি জলদি কোনো সিদ্ধান্ত নিতে চান না। নূর ওনার একমাত্র হীরের টুকরো। ভেবেচিন্তে এসব সিদ্ধান্ত নিতে হবে। তাই তিনি ইকবাল সাহেবের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললেন, এসব পরে ভাবা যাবে। এতদিন পরে তুই এসেছিস, কি নিবি বল? চা না কফি? না, কিছু নিব না। ইকবাল সাহেব বুঝেছেন আনোয়ার তার কথাটাকে এড়িয়ে যাচ্ছে। তিনি আনোয়ার সাহেবকে ভরসা দিয়ে বললেন, দেখ আনোয়ার, আমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চিনি। সে হিসেবে নুরুকেও আমার বেশ ভালো করেছে না। সত্যি বলতে ওর মতো উড়ন্ত স্বভাবের মেয়ে আমার পছন্দ। আমার কোনো মেয়ে নেই, একটা মাত্র ছেলে রনি। সে নিজে নুরুকে পছন্দ করছে। তুই যদি নুরুকে আমার হাতে তুলে দিস তাহলে আমি একটা মেয়ে পাবো। প্লিজ তুই না করিস না। দরকার পড়লে সময় নে, নুরুর সাথে কথা বলে দেখ। কথাগুলো এক টানে বলে তিনি দাঁড়ায়, একটু থামেন, ফের বলেন, আজ উঠি, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। তুই ভেবে জানাস আমাকে। আনোয়ার হোসেন কি বলবেন ভেবে পেলেন না। তাও তিনি উপর নিচ মাথা নাড়িয়ে ইকবাল সাহেবের কথায় সম্মতি দেন। সামনে নূরের জন্মদিনে আসার জন্যে আমন্ত্রণ জানান এবং সাথে যেন রনিকে নিয়ে আসেন সেটাও বলেন। ইকবাল সাহেব যেতেই আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে বলে ওঠে, তুমি বড় হয়ে গেছো নূর। সময় কত দ্রুত চলে যায়, তাই না? কিছুদিন আগেও তো আমার কাঁধে উঠে খেলছিলে। ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপ করে পুরো বাড়িকে আনন্দে ভরিয়ে তুলেছিলে তুমি। এখন আর কয়েকদিন পর হয়তো আমার ঘরটা একদম শূন্য হয়ে যাবে। বিয়ের সম্বন্ধ আসা শুরু হয়ে গেছে তোমার। নূর শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। ইনায়া তাকে একের পর এক রিলস পাঠাচ্ছে আর সেগুলো চেক করছে। সাথে গ্রুপে একের পর এক চ্যাট করে যাচ্ছে তারা। গ্রুপ চ্যাটের কারণ হচ্ছে নূরের একটা পোস্ট। দুপুরে নিবরাসের সাথে রেস্টুরেন্টে গিয়ে কিছু ডিশের ফটো ক্লিক করেছিল নূর। সেখানে একটা ছবির মধ্যে নিবরাসের চেহারা কিছুটা প্রতীয়মান। সেই থেকে ইনায়ার মেসেজের ধুম উঠেছে যে ছবির হ্যান্ডসামটা কে। নূর অনেকবার বলেছে যে বাবার বন্ধুর ছেলে, কিন্তু ইনায়া নাছোড়বান্দা। সে বারে বারে অ্যাড্রেস জিজ্ঞেস করছে, কি করে, কোথায় থাকে, বিয়ে করেছে নাকি সিঙ্গেল, ব্লা ব্লা ব্লা। নূর এসব মেসেজের উত্তর দিতে দিতে আপাতত ক্লান্ত। নেহাতি সীমান্তের সামনে বলেছিল যে নিবরাজ তার বাবার বন্ধুর ছেলে, না হলে এই ব্যাপারে সে অন্য কিছুই বলতো। হঠাৎ কলিং বেলের টিং টং আওয়াজে নূরের ধ্যান ভাঙে। মোবাইলটা হাতের একপাশে রেখে গলা চড়িয়ে জেসমিনকে ডাকে। জেসমিন, তুই দেখ কে এসেছে, বাবা মনে হয়। জেসমিন নিচের ওড়নাটা ঠিকঠাক করে দরজা খোলে। বেশ কিছুক্ষণ পর হাতে কিছু বক্স নিয়ে নূরের কাছে আসে। বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে নূরের সামনে ধরে। নিজের সামনে জেসমিনের উপস্থিত টের পেয়ে চোখ খুলে তাকায় নূর। বলে, এগুলো কি? জেসমিনও জানে না এই বক্সগুলোর ভেতরে কি আছে। তাই সে নূরকে বলে, আমি জানি না আফা, এগুলো কি? ডেলিভারি ম্যান আইছে আর এগুলো দিয়ে গেছে। নূর বক্সগুলো হাতে নেয়। ঠিকানার জায়গায় কালো অক্ষরে তার নামই জলজল করছে। বক্সগুলোকে উল্টে পাল্টে দেখে সে জেসমিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কে দিয়েছে, কিছু বলেছে? না আফা, আমি জিগাইলাম, বলছে জানে না, শুধু কইলো পেমেন্ট করা হয়ে গেছে। নূর বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে জেসমিনকে বলল, তুই যা, পরিচিত কেউ দিয়েছে হয়তো। এতক্ষণ ধরে নূরের আদেশের অপেক্ষাতেই ছিল জেসমিন। যেইমাত্র নূরের আদেশ পেল অমনি সুরসুর করে কেটে পড়ল এখান থেকে। এখন জমিয়ে টিভি দেখবে।
তেরে বিন সিরিয়ালের নায়িকার খুব বিপদ, নায়ক নায়িকার অভিমান চলছে। সিরিয়ালের এই জায়গা, এই মুহূর্তে সিরিয়াল কিছুতেই মিস দেওয়া যাবে না, কোনো মতেই না। নূর বক্সটার এদিক ওদিক দেখে টেবিল থেকে একটা নাইফ হাতে তুলে নিল। মূলত গিফট বক্স আনবক্সিং করার জন্যেই এই নাইফ ইউজ করে সে। বাবা মাঝে মাঝে তাকে চমকে দেওয়ার জন্য গিফট নিয়ে আসে, এতে করে নূর ভীষণ খুশি হয়ে যায়। কে জানে, হয়তো বাবাই এই গিফট পাঠিয়েছে। নূর দেরি করলো না, প্রথম বক্সটা খুলতেই সে থমকে গেল। চট জলদি করে দ্বিতীয় বক্সটাও খুলল সে। না, একই দশা। লিন্ডেড রিটার স্পোর্ট মার্স সহ আরো কয়েক ধরনের চকলেট দিয়ে সাজানো বক্সগুলো। এত চকলেট একসাথে দেখে নূরের অজ্ঞান হওয়ার উপক্রম। কে পাঠালো এত দামি দামি চকলেট, আরো এতগুলো? নূর ভাবনায় পড়ে যায়। এখনো একটা বক্স খোলা বাকি আছে। নূর দেরি না করে খুব দ্রুত বক্সটাকে আনবক্সিং করে। ভেতরে চকচক করছে একটা চকলেট হার্টের ডিলাইট। এটা দেখে নূরের মুখে পানি চলে আসে। গিফট কে দিয়েছে, কেন দিয়েছে, এত কিছু ভাবার সময় নেই তার। এখন সময় হচ্ছে এই লোভনীয় চকলেট ফ্লেভারের কেকটাকে মজা করে খাওয়ার। নূর কিছু না ভেবেই এক লাফে বারান্দায় চলে যায়। আকাশ ভীষণ অভিমানে গ্রুম গ্রুম শব্দ করছে, সাথে রিমঝিমিয়ে সামান্য বৃষ্টি ছড়াচ্ছে। পরিবেশ একদম মনের মতো। এমন পরিবেশে খোলা বারান্দায় বসে চকলেট কেক খাওয়ার মজাই আলাদা হবে। নূর সবে আরাম করে বসে কয়েক টুকরো কেক মুখে পুড়েছিল, অমনি পাশ থেকে কেউ হাসকি কণ্ঠে বলে উঠল, এই আবহাওয়ায় বারান্দায় বসে চুরি চুরি করে তুমি কি খাচ্ছ? হঠাৎ এমন নির্জন জায়গায় পেছন থেকে আসা পুরুষালী হাসকি কণ্ঠ শুনে নূরের তলপেট মোচড় দিয়ে উঠল। তার পাশ থেকেই এসেছে আওয়াজটা। ঘাড়টাকে আস্তে করে ঘুরিয়ে সে পাশে চাইল, অমনি তলপেটে আরো জোর মোচড় দিয়ে উঠল। আপনি? নিবরাস নিরুত্তর, যেন কিছুই হয়নি। সে বুকের উপর দুই হাত গুজে আবিষ্ট নয়নে নূরকে দেখে যাচ্ছে। নূরের হাতে চকলেট কেক, ঠোঁটের আশেপাশেও চকলেট ক্রিমের ছোট্ট ছোট্ট স্পর্শ লেগে আছে। ডাগর ডাগর চোখের বিক্ষিপ্ত চাহনি, রাঙা গাল, চকলেটের মিষ্টি পরশে মোড়া অধর, সবকিছু মিলিয়ে কি যে মোহনীয় লাগছে নূরকে, তা কি সে জানে? নিবরাসের তো এখন ওই চকলেটগুলোর ওপর ভীষণ রাগ হচ্ছে। কেন তারা তার সানফ্লাওয়ারের মধুমাখা অধরের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে? তার সানফ্লাওয়ার সুমিষ্ট ওষ্ঠে তারা কেন ওষ্ঠ মেলাচ্ছে? এটাই তো শুধু তার অধিকার। সানফ্লাওয়ারের ওষ্ঠই ওষ্ঠ মেলানো শুধু তার কাজ। নিজের ভাবনার মাঝে সে নূরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, Did I bother you? নূর নির্বিঘ্নে বলল, নো। নিবরাসের আর ধৈর্য মানে না। সানফ্লাওয়ারের ঠোঁটে কিছুতেই এই অভদ্র চকলেট ক্রিম লেগে থাকতে পারে না। তারা নিশ্চয়ই এখন তার সানফ্লাওয়ারের ঠোঁটে আদর করে চুমু খাচ্ছে। এমন কিছুতেই মেনে নিবে না নিবরাস। তাই সে আগের থেকেও চড়া কণ্ঠে বলল, ভদ্রতা সহিত খাও। কেকের ক্রিম এভাবে মুখের চারপাশে মেখে খাচ্ছ যেন মনে হচ্ছে তোমার বাবা কোনোদিন তোমাকে কেক খাওয়ায়নি। আর তুমি কেক কে খাচ্ছ নাকি কেক তোমার ঠোঁট খাওয়াচ্ছে? নূর ভ্রু কুঁচকে নিবরাসের দিকে তাকায়, ঝাঁঝালো গলায় বলে, ওই মিস্টার অ্যানাকোন্ডা, আপনি একটু পর পর আমার সাথে ঝগড়া লেগে যান কেন? হ্যাঁ, আমি আপনার কি করেছি? আমার ইচ্ছে আমি কেক কিভাবে খাবো, মুখে লাগিয়ে খাবো নাকি অন্য জায়গায় লাগিয়ে খাবো? এমন ভাবে বলছেন যেন কেক আপনি কিনে দিয়েছেন। নিবরাস তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকায়। তার দৃষ্টি একেবারে নূরেতে আবদ্ধ। এই মোহময় দৃষ্টি যেন চৌম্বকের মতো নূরকে আকর্ষণ করলো। চৌম্বক ধর্ম অনুযায়ী লোহার মতো বাধ্য হয়ে নূরের দৃষ্টিও আটকে যায় নিবরাসের ইস্পাতের ন্যায় ধ্রুব দৃষ্টির দিকে। তবে বেশিক্ষণ নূর সেই দৃষ্টির ভার সইতে পারল না। নূর অজানা এক অস্বস্তিতে বহু কষ্টে সে দৃষ্টি সরিয়ে নেয়। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় নিবরাসের চোখজোড়া ঠিক কতখানি গভীর। এই গভীর দৃষ্টিতে নূর কৃষ্ণ গহ্বরের অতল অন্ধকার ছাড়া আর কিছুই খুঁজে পেল না। কেমন যেন ঘোর লাগা অস্পষ্ট সেই দৃষ্টি। অনুমতি ছাড়া কেউ আমার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, জানো? সেক্ষেত্রে তুমি প্রথম যে কিনা কোনো বাধ্যবাধকতা ছাড়া আমার দৃষ্টিতে দৃষ্টি মেলালে। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ, আই লাইক ইট।
নিবরাসের এমন রাশভারী কণ্ঠ, তার কণ্ঠে কি ছিল জানা নেই নূরের। তবে সে এক অদৃশ্য মোহে সম্মোহিত হয়ে খানিকটা এগিয়ে গেল নিবরাসের দিকে। আকাশ ধীরে গর্জন করছে, নীরব বাতাস চারদিকে। এর মধ্যে রিমঝিম বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে নিবরাস আর নূরকে। নূর নিবরাসের কাছে যেতেই খানিকটা থামে। সে মৃদু প্রায় ফিসফিসানো কণ্ঠে বলে, আপনার চোখে তো আমি ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কেন সবাই আপনার চোখের দিকে তাকাতে পারে না? কারণ তারা আমার চোখে ব্ল্যাক হোল দেখতে পায় না, সানফ্লাওয়ার। নিবরাসের কথায় নূর থতমত খেয়ে যায়। সানফ্লাওয়ার? এটা তো ওই মেয়েটার নাম যাকে নিবরাস আহমেদ খান ভালোবাসে। এই সানফ্লাওয়ারের কথাই তো সে সেদিন বলেছিল গাড়িতে। তাহলে কি সেই ওই সানফ্লাওয়ার? আজকে আচমকা নূরের ধ্যান ভাঙে। সামনে নিবরাস নেই, কেউ কোথাও নেই। হঠাৎই শির দ্বারা বেয়ে এক কেমন যেন চারিদিক ছমছমে নিস্তব্ধ হয়ে গেছে। নূর আঁতকে ওঠে, গলা কাঁপে তার। নিবরাস? নিবরাস কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল, তার সঙ্গে কথা বলছিল। নূরের হাত কাঁপতে লাগলো, কেক প্লেটটা ধরে রাখতে পারলো না সে। মুহূর্তেই দেরি না করে এক ছুটে ঘরে চলে গেল সে। সে যেতেই নিবরাস থাই গ্লাসের পেছন থেকে বের হয়ে আসে। আন মনে আকাশের দিকে তাকিয়ে হাসে। কিঞ্চিত সেই হাসি অধর জোড়া আলগা হয় না। আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিসিয়ে বলল, মাই চার্মিং সানফ্লাওয়ার, আই এম টোটালি অবসেসড উইথ ইউ। এক মুহূর্ত মন লাগছে না তোমায় ছাড়া, বিশ্বাস করো। তাই তোমায় নিজের করার ব্যবস্থা আমি করে ফেলেছি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, মাই কুইন। সে রাতের পর আরো 3 দিন চলে গেছে। রাতটা ছিল নূরের কাছে দুঃস্বপ্নের মতো। সে রাতে নূর এক ফোঁটাও ঘুমোতে পারেনি। সমস্তটা রাত জুড়ে সে নিবরাসকেই ভেবেছে। চোখ বন্ধ করতে পারেনি। চোখ বন্ধ করলেই নিবরাসের মোহনীয় মুখশ্রী ভেসে উঠেছে তার চোখের সামনে। মস্তিষ্ক থেকে নিবরাসকে এক মুহূর্তের জন্যেও সরাতে পারেনি নূর। সেই ধারালো চোখ, সে চাহনি, যে উত্তপ্ত চাহনিতে সে ব্ল্যাক হোল দেখেছিল নিবরাসের চোখে। কিছুক্ষণের জন্যে নূরের মনে হয়েছে এই অন্ধকার গহ্বরে নিবরাসের হাজার কষ্ট লুকিয়ে আছে, যা সে কাউকে দেখাতে চায় না। কিন্তু কি সে কষ্ট? আসলেই কি এমন কিছু আছে, নাকি সব তার ভ্রম? কথাগুলো ভাবতে ভাবতেই তার রাত পার হয়ে গেছে। সেই রাতের পর থেকে প্রতি রাতেই সে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলে মনে হয় যেন নিবরাস তার দিকে তাকিয়ে আছে, তার সাথে কথা বলতে চাইছে। নূর বুঝতে পারছে ইদানিং সে নিবরাসকে নিয়ে একটু বেশি ভাবছে। তাই হয়তো তার কল্পনায় নিবরাসের এত আনাগোনা। এতে নূর একবার পণ করেছিল যে সে নিবরাসকে নিয়ে আর ভাববে না, কিন্তু মন তো মানে না। ঘুরে ফিরে তার কল্পনা নিবরাসে গিয়েই থামে। বারান্দায় গেলে আগে সে নিবরাসের বারান্দায় উকি দেয়। আগে রাতে কিংবা সকালে শুধু বারান্দায় যেত। এখন নিয়ম করে 5 বেলা বারান্দায় গিয়ে উকি ঝুঁকি করে, শুধুমাত্র একবার নিবরাসকে দেখার জন্য। কিন্তু সে ঘুরে বালি। সেই 3 দিনে একবারও নিবরাসের দেখা পায়নি। এতে মনও ক্ষুণ্ণ হলেও সে উকিঝুঁকি মারা বন্ধ করেনি। শুধু মনে মনে বলেছে, চালিয়ে যা নূর, স্বাধীনতা একদিন আসবেই। আজকের বিকেলটা নূরের জন্য খুব অপ্রত্যাশিত। যখন বের হয়েছিল বাড়ি থেকে তখন বৃষ্টি ছিল না, আকাশ একদম পরিষ্কার ছিল। কিন্তু এখন আবহাওয়া পুরো বেগতিক। আকাশ অন্ধকার, চারদিকে ঝোড়ো হাওয়া বইছে। মুক্তোর দানার মতো বড় বড় বৃষ্টির ফোঁটা ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। এত কিছুর মাঝেও সে এতক্ষণ ধরে যাদের অপেক্ষা করছে তাদেরই আসার নাম নেই। নূর এতে বেশ বিরক্ত। রাস্তাঘাটে মানুষ খুবই কম। কেউ ভিজে ভিজে তাদের গন্তব্যে যাচ্ছে, কেউ বা নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্যে যাত্রী ছাউনি কিংবা দোকানের ফাঁকা জায়গায় আশ্রয় নিচ্ছে। নূরও উপায় না পেয়ে যাত্রী ছাউনিতে দাঁড়ায়। বাতাসের ঝাপটায় আগত বৃষ্টির পানিতে সে প্রায় ভিজে যাচ্ছে সমস্যাটা না। সমস্যা হলো যাত্রী ছাউনিতে অবস্থিত অধিকাংশ ছেলেপেলের হাতে সিগারেট। তাদের বেশভূষা কিংবা আচরণ কিছুই সুবিধাজনক লাগলো না নূরের কাছে। তারা কেমন করে যেন দেখছে তাকে। বৃষ্টির পানিতে নূরের জামা কিছুটা শরীরের সাথে লেগে থাকায় শরীরের কিছু অংশের ভাঁজ একদম স্পষ্ট প্রতীয়মান।
ব্যাপারটা কেমন নিজের কাছেই লজ্জাজনক লাগলো নূরের। তাই সে বিলম্ব না করে ওড়নাটা শালের মতো করে পরে নিল। চারদিকের লোকগুলো এখনো তাকে কেমন করে যেন দেখেই যাচ্ছে। মনে হচ্ছে সে কোনো জেলখাটা আসামি। এই জায়গা থেকে এখন কোনো রকমে বের হতে পারলেই মুক্তি। সে এখন খুব করে চাইছে কেউ একজন আসুক আর তাকে এই অবস্থা থেকে বের করে নিয়ে যাক। ভাবনার মাঝে আচমকা শাঁসা করে একটা কালো রঙের বাইক এসে নূরের সামনে থামে। বাইকটা তার পরিচিত, বহুবার দেখেছে সে। এমনকি সামনে দাঁড়ানো সাদা প্যান্ট আর কালো শার্ট পরিহিতকারী ব্যক্তিটিকেও সে চেনে। সীমান্ত হেলমেটের ভিসর উন্মুক্ত করে হাত নাড়িয়ে উচ্চস্বরে নূরকে উদ্দেশ্য করে বলল, এই নূর, এইদিকে। তুই কি আসবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাবি? বৃষ্টির আওয়াজে সীমান্তের উচ্চস্বরে বলা কথাগুলোও মৃদু শোনা গেল। নূর যেই আসতে যাবে অমনি একটা ছেলে তাকে বিদ্রূপ করে বলে উঠল, দেখ দেখ দেখ, অপেক্ষারত মাসুকার আশিক চলে এসেছে। এখন বৃষ্টির মধ্যে মামা সেই ফিলিংস। আজ একটা জানে মন নেই বলে ফিলিংস আসলো না রে মাম্মা। ছেলেটি হাসতে হাসতে উপহাসমূলক গলায় বলল। তারা আরো কিছু কথা বলল। নূরের খারাপ লাগলেও সে জানে এখন এখান থেকে যাওয়া উচিত। সে কিছু বলল না, আর না কিছু বলল সীমান্ত। ছেলেগুলো নূরকে টিস করে বললেও তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। কেউ তো অবশেষে তাদের প্রেমিক প্রেমিকা ভাবলো। অবশেষে নূর হেলমেট লাগিয়ে সীমান্তের বাইকের পিছনে উঠে বসতেই সীমান্ত তাকে আদেশের সুরে বলে, ধরে বস, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে। নূর না পারতেই এক হাতে সীমান্তের কাঁধে আলতো করে ধরে আর অপর হাতে দিয়ে ধরে রাখে নিজের হাঁটুর উপর চেপে রাখা টোট ব্যাগটা। নূর সীমান্তের কাঁধে ধরেছে, এতেই তার খুশির শেষ নেই। ছাউনির নিচে যে ছেলেগুলো নূরকে টিস করছিল তাদেরকে এক নজর ভালো করে দেখে সে বাইক টান দিল। পরে এক সময় ছেলে পেলে নিয়ে এসে ভালো করে সাইজ করে যাবে এই ছেলেগুলোকে।